ট্রেনিং ভিডিওতে স্বাগতম। এই ট্রেনিং ভিডিওতে আমি কমিউনিকেশন সিস্টেমস অ্যান্ড নেটওয়ার্কিং সম্পর্কে বলবো। আসলে এটা তৃতীয় পর্ব। কমিউনিকেশন সিস্টেমস অ্যান্ড নেটওয়ার্কিং এর উপর ট্রেনিং ভিডিওগুলোর তৃতীয় পর্ব। তো এই পার্টিকুলার ট্রেনিং ভিডিওতে আমি মেইনলি কম্পিউটার নেটওয়ার্ক সম্পর্কে প্রাথমিক কিছু ধারণা দেবো আর কি। তো যাই হোক, আমার নাম হচ্ছে সাইদ। আমি জাস্ট অ্যাটসেটা টেকনোলজিস এর আন্ডারে কনসালটেন্সি সার্ভিস প্রোভাইড করে থাকি। সফটওয়্যার ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, তারপর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার আর্কিটেকচার, এই সমস্ত টপিক্সের উপর। এটা হচ্ছে যে আমার কোম্পানির ওয়েবসাইট, এটা আমার পার্সোনাল ওয়েবসাইট, হচ্ছে আমার ইমেল অ্যাড্রেস। আমাদের অ্যাড্রেস ওয়েবসাইট রিলেটেড সমস্যার জন্য আপনি এখানে যোগাযোগ করতে পারেন আর কি। কানাডাতে অ্যাড্রেস, গাজীপুর অ্যাড্রেস। আমরা এই সমস্ত ওয়েবসাইটের থ্রুতে ফ্রি ট্রেনিং সার্ভিস প্রোভাইড করে থাকি বা ট্রেনিং ভিডিওগুলো দিয়ে থাকি। মনে করেন বাংলাতে এখানে ট্রেনিং ভিডিওগুলো আপলোড করা হচ্ছে, ইংলিশ ট্রেনিং ভিডিওগুলো এখানে আপলোড করা হয়। আর আপনি আপনার কনসার্নগুলো এখানে পোস্ট করতে পারেন কোনো কোয়েশ্চেন থাকলে, অন্যদের কোয়েশ্চেনের আনসার এখানে দিতে পারেন। আচ্ছা, যেটা বললাম যে আমি সমস্ত সার্ভিসের উপরে কনসালটেন্সি সার্ভিস প্রোভাইড করে থাকি। তো আসুন এবার কম্পিউটার নেটওয়ার্ক। কম্পিউটার নেটওয়ার্ক বলতে আমরা কি বুঝি আসলে? কম্পিউটার নেটওয়ার্ক বলতে বোঝায় যে একাধিক কম্পিউটার যদি কোনো মিডিয়ার মাধ্যমে সংযুক্ত থাকে এবং তারা কমিউনিকেট করতে পারে একজন আরেকজনের সাথে, এবং সামহাও তারা ইনফরমেশন অথবা সফটওয়্যার অথবা হার্ডওয়্যার শেয়ার করতে পারে, তো আমরা বলতে পারি যে তারা একটা কম্পিউটার নেটওয়ার্ক ক্রিয়েট করছে। তো কি করতে পারে যে তারা কম্পিউটার নেটওয়ার্ক কি দাঁড়ালে যে ইন্টারকানেক্টেড কম্পিউটার্স, এবং তারা বিভিন্ন মিডিয়াম যেমন তার তারের মাধ্যমে অথবা তারবির মাধ্যমে সাথে সংযুক্ত করতে পারে, সংযুক্ত হতে পারে একে আরেকজনের সাথে। এবং কি হবে যে একটা কম্পিউটার আরেকটা কম্পিউটারকে ইউজ করতে পারবে, অ্যাক্সেস করতে পারবে, অথবা একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারের হার্ডওয়্যার অথবা সফটওয়্যার অথবা ইনফরমেশন এগুলা ইউজ করা যাবে। তবে হয়তো কোনো পারমিশন থাকতে হবে, পারমিশন থাকলে ইউজ করা যাবে, আদারওয়াইজ করা যাবে না। তো কম্পিউটার নেটওয়ার্কটা কেন করা হচ্ছে? কম্পিউটার নেটওয়ার্কটা করা হচ্ছে যে মনে করেন যে হার্ডওয়্যার রিসোর্সকে শেয়ার করার জন্য। মনে করেন আপনার অফিসে 10টা কম্পিউটার আছে, তো আপনি কি করতে পারেন, 10টা কম্পিউটারকে নেটওয়ার্ক দিয়ে কানেক্ট করতে পারেন। এটা আপনি অন্য কম্পিউটার ইউজ করতে পারতেছেন, এটাও ওয়ান কাইন্ড অফ হার্ডওয়্যার রিসোর্স। অথবা আপনি চিন্তা করতে পারেন যে অন্য কম্পিউটারের সাথে সংযুক্ত প্রিন্টারকে আপনি ইউজ করতে পারবেন বা স্ক্যানারকে ইউজ করতে পারবেন। অথবা এমন হতে পারে যে একটা প্রিন্টারকে ডিরেক্টলি আপনি নেটওয়ার্কে কানেক্ট করবেন, কোনো কম্পিউটারের সাথে না, বাট নেটওয়ার্কের কোনো কানেক্টিং ডিভাইস লাইক হাবের সাথে টাচ করবে, তো যে কোনো কম্পিউটার ওই প্রিন্টারকে ইউজ করতে পারবে। অথবা এভাবেও করা যায়, কোনো একটা নেটওয়ার্কে একটা কম্পিউটারে আপনি প্রিন্টার কানেক্ট করলেন, অন্য কম্পিউটার থেকে প্রিন্টারকে ইউজ করা যাবে। তো আপনি এভাবে হার্ডওয়্যার রিসোর্স শেয়ার করতেছেন। সফটওয়্যার রিসোর্স শেয়ার যেটা আছে অনেক ক্ষেত্রে যেটা হয় যে কোনো একটা কম্পিউটারে আপনি একটা সফটওয়্যার ইনস্টল করলাম, অন্য কম্পিউটার থেকে এই সফটওয়্যারটাকে ইউজ করলেন। এখন বিষয়টা এরকম হতে পারে যে আপনি রিমোট ডেস্কটপের থ্রুতে ডিরেক্টলি কম্পিউটারে কানেক্ট করে ইউজ করতে পারেন, টেলনেটের মাধ্যমে কানেক্ট করে করতে পারেন। অনেক ক্ষেত্রে মনে করেন যে নেটওয়ার্কে কানেক্ট করে আপনি কি করতে পারেন, সার্ভার ক্লায়েন্ট সিস্টেম থাকতে পারে, সেক্ষেত্রে আপনি কি করতেছেন যে ক্লায়েন্ট সফটওয়্যার থ্রুতে সার্ভার ইনস্টল করা একটা সফটওয়্যারকে ইউজ করতে পারতেছেন। আচ্ছা, ইনফরমেশন রিসোর্স শেয়ার যেটা আছে যে অন্য কম্পিউটারে সংরক্ষিত ইনফরমেশন, ছবি, ডাটাগুলো আপনি নেটওয়ার্কে আরেকটা কম্পিউটার থেকে অ্যাক্সেস করতে পারতেছেন। তো এগুলো আসলে মেইনলি কম্পিউটার নেটওয়ার্ক করার কারণ। যেটা দেখতেছেন যে এই কম্পিউটার নেটওয়ার্ক একজন আরেকজনের সাথে ক্রিয়েট হয়, অনেকগুলো বড় নেটওয়ার্ক ক্রিয়েট করতেছে, এভাবে আলটিমেটলি যে ইন্টারনেট সেটা ক্রিয়েট হয়েছে, এবং সেখান থেকে আপনারা বহু ধরনের সার্ভিস পেতে পারেন, যেরকম ইমেইল, চ্যাট, সোশ্যাল নেটওয়ার্কিং, টেলিমেডিসিন, অনলাইন শপিং, বিভিন্ন ধরনের সার্ভিস আমরা এখান থেকে পাচ্ছি, ইন্টারনেট থেকে পাচ্ছি। আচ্ছা, কম্পিউটার নেটওয়ার্কের প্রকারভেদ কি? এবং কম্পিউটার নেটওয়ার্ক আমরা বিভিন্নভাবে ভাগ করতে পারি। মনে করেন যে ওনারশিপ যেটা আছে, কি কম্পিউটার নেটওয়ার্কের মালিককে, তার উপর বেস করে আমরা
মানে কম্পিউটার নেটওয়ার্কে ভাগ করতে পারি। এটাকে আমরা বলতে পারি যে প্রাইভেট নেটওয়ার্ক অথবা পাবলিক নেটওয়ার্ক। আপনি আপনার অফিসে যে নেটওয়ার্কটা ক্রিয়েট করতেছেন সেটা একটা পাবলিক নেটওয়ার্ক। আপনি আপনার বাসায় যে কম্পিউটারগুলো আছে এগুলোকে কানেক্ট করে যে নেটওয়ার্ক ক্রিয়েট করবেন তাকে বলা হচ্ছে যে প্রাইভেট নেটওয়ার্ক। পাবলিক নেটওয়ার্ক কি? পাবলিক নেটওয়ার্ক আসলে এটা কোনো ব্যক্তি মালিকানাধীন থাকে না, বা কোনো একটা অর্গানাইজেশন ডিরেক্টলি এটার মালিক হয় না ইউজুয়ালি। তবে হয়তো এটা কোনো সংস্থা দ্বারা পরিচালিত হয়, যেমন ইন্টারনেট অথবা টেলিফোন নেটওয়ার্ক সিস্টেম, এগুলো হচ্ছে আপনার পাবলিক নেটওয়ার্ক। এবং যে কেউ মানে কিছু প্রসিডিউর ফলো করে এই সমস্ত নেটওয়ার্কের সুবিধা নিতে পারে। আবার মানে এটা নেটওয়ার্কের কন্ট্রোলটা কোথায়, রিসোর্স কন্ট্রোল, এটা পারমিশন কন্ট্রোল, ওইটার উপর বেস করে আপনার মানে নেটওয়ার্কে ক্যাটাগরাইজ করা হয়, যেরকম সেন্ট্রালাইজড নেটওয়ার্ক, ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক, হাইব্রিড নেটওয়ার্ক। সেন্ট্রালাইজড নেটওয়ার্কে কি থাকবে? সেন্ট্রালাইজড নেটওয়ার্কে একটা মাত্র কম্পিউটারে আপনার কন্ট্রোলিং পাওয়ারটা থাকে, রিসোর্স ম্যানেজমেন্ট বা সিকিউরিটি ম্যানেজমেন্ট, ইউজার ম্যানেজমেন্ট, যে পাওয়ারগুলো থাকে সেগুলো কিন্তু একটা সেন্ট্রাল কম্পিউটারে থাকে। এবং সেন্ট্রাল কম্পিউটারের মধ্যেই মেইন প্রসেসিং পাওয়ার যেটা আছে সেটা থাকে, স্টোরেজ পাওয়ার যেটা আছে সেগুলো থাকে। এবং সেন্ট্রাল কম্পিউটারের সাথে বিভিন্ন টার্মিনাল যুক্ত থাকে। টার্মিনালগুলো কি থাকে নর্মালি মানে লিমিটেড, মানে দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে যে ডাম্প আর একটা হচ্ছে যে ইন্টেলিজেন্ট। ডাম্প টার্মিনালে কি থাকছে, কিবোর্ড আর মনিটর থাকবে, এবং এরা মানে সার্ভারের কাছ থেকে প্রসেসিং টোকানো হবে, এরা জাস্ট দেখতে পারবে এবং ইনপুট দিবে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে মানে ইন্টেলিজেন্ট টার্মিনাল থাকতে পারে, সেক্ষেত্রে তো লিমিটেড স্টোরেজ থাকলো আর কি, লিমিটেড প্রসেসিং অনেক ক্ষেত্রে থাকতে পারে, কিন্তু মেইন প্রসেসিং যেটা আছে সেটা আপনার সেন্ট্রাল সার্ভারে হবে। আচ্ছা, এখন ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক যেটা আছে, ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্কে কি থাকবে যে আপনার মানে যে ওয়ার্ক স্টেশনগুলো থাকবে, অনেকগুলো ওয়ার্ক স্টেশন থাকবে, অনেকগুলো সার্ভার থাকবে। ওয়ার্ক স্টেশন যেগুলো আছে, ওয়ার্ক স্টেশনগুলো মানে শক্তিশালী হয়, প্রসেসিং পাওয়ার থাকে, স্টোরেজ পাওয়ার থাকে, এবং তারা তাদের বেশিরভাগ প্রসেসিং তাদের নিজস্ব লোকাল কম্পিউটারে করে থাকে। এটা আপনার ডিস্ট্রিবিউটেড, এটা সেন্ট্রালাইজড। আর যেটা হবে যে মানে হ্যাঁ, তবে কিছু কিছু অপারেশন তারা মানে সার্ভারের সাহায্য নিয়ে থাকে। ঠিক আছে, একাধিক সার্ভার থাকতে পারে, একটা পারপাসের জন্য একটা সার্ভার থাকতে পারে, কোনোটা হচ্ছে মেইলিং সার্ভার, কোনোটা লগিং সার্ভার, কোনোটা অথেন্টিকেশন সার্ভার, সিকিউরিটি সার্ভার, এটা হতে পারে। তবে যেটা বললাম আর কি, সার্ভারের প্রসেসিং পাওয়ার থেকে, অর্কেস্ট্রেশনের প্রসেসিং পাওয়ার থেকে মেইন কাজগুলো কোথায় হচ্ছে লোকাল এরিয়া, মানে সরি মানে লোকাল কম্পিউটার হচ্ছে, কিন্তু কিছু কিছু কাজ সার্ভারের থ্রুতে প্রসেস হচ্ছে, এবং কন্ট্রোলিংগুলো একাধিক সার্ভারের মধ্যে ডিস্ট্রিবিউট থাকতে পারে। আচ্ছা, মানে একটা নেটওয়ার্ক কতটুকু জিওগ্রাফিক্যাল এরিয়া জুড়ে বিস্তৃত, ওটার উপর বেস করে নেটওয়ার্কের প্রকারভেদ আছে। যেরকম পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা প্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যান, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বা ম্যান, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বা ওয়ান। এখন পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বলতে আমরা কি বুঝি? আসলে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক এটা মানে খুবই অল্প এলাকা জুড়ে বিস্তৃত, মনে করেন একটা ঘরের মধ্যে হতে পারে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। মানে একজন মানুষ কি করতে পারে যে অনেকগুলো ডিভাইস ইউজ করে, সেলফোন ইউজ করে, প্রিন্টার ইউজ করে, কম্পিউটার ইউজ করে, ল্যাপটপ ইউজ করে। তো মানে যদি একজন মানুষ তার যে ডিভাইসগুলো কম্পিউটিং পাওয়ার যাদের যে সমস্ত ডিভাইস এগুলোকে কানেক্ট করতে পারে, তার তো ইনফরমেশন রিসোর্স মানে হার্ডওয়্যার রিসোর্স বা ইনফরমেশন রিসোর্স শেয়ার করে সে অনেক বেশি প্রোডাক্টিভ হইতে পারে। তো এটার উদ্দেশ্য, এটাকে মানে টার্গেট করে আপনার পার্সোনাল এরিয়া নেটওয়ার্কটা ক্রিয়েট করা হয়েছে। তো দেখতেছেন যে এটাকে 10 মিটার এরিয়া জুড়ে থাকবে, মানে ইউজুয়ালি এটা একটা নেটওয়ার্ক বিটুইন অল দ্য ডিভাইসেস দ্যাট এ পারসন ইউজেস অ্যারাউন্ড হিম অর অন হিজ বডি। তার অনেক ক্ষেত্রে দেখা যায় যে মানুষ তার দেহ বিভিন্ন যন্ত্রপাতি ইউজ করতে, যেটাতে কম্পিউটিং পাওয়ার আছে বা স্টোরেজ পাওয়ার আছে, এটার সাথে একটা শেয়ারিং এর ব্যাপার থাকতে পারে। পিডিএ, পোর্টেবল প্রিন্টার, মোবাইল ফোন, পকেট ভিডিও গেম, এগুলোর মধ্যে নেটওয়ার্ক যেটা করা হচ্ছে সেটা আমরা কি বলতেছি পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এটা কি করতে পারে কানেক্টিভিটির মাধ্যমে, এই সমস্ত ডিভাইসের কানেক্টিভিটির মাধ্যমে মানে ওই ব্যক্তি কি করতে পারে কোনো অ্যাডিশনাল সার্ভিস পাইতে পারে সমস্ত ডিভাইস থেকে। লোকাল এরিয়া নেটওয়ার্ক পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের সাথে বড় ডেফিনেটলি। তো এটার বিস্তৃতি নর্মালি কি থাকে 10 কিলোমিটারের চাইতে ছোট থাকে। নর্মালি যেটা হয় যে একটা স্কুলের ক্যাম্পাসের মধ্যে যে নেটওয়ার্ক, অথবা একটা বড় একটা বিল্ডিং এর মধ্যে যে নেটওয়ার্ক, এগুলা মানে লোকাল এরিয়া নেটওয়ার্কের এক্সাম্পল।
এখন লোকাল এরিয়া নেটওয়ার্ক কি ধরনের হতে পারে, মানে দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক অর্থাৎ সার্ভার বেস নেটওয়ার্ক, আর হচ্ছে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক অথবা সার্ভার বেসড নেটওয়ার্ক যেটা আছে, এখানে কি থাকতেছে যে এক অথবা একাধিক সার্ভার থাকতেছে যেটা কি করতেছে, অথেন্টিকেশন, পারমিশন এগুলোকে মেনটেন করতেছে। এটা কি হচ্ছে যে মানে পাওয়ারফুল, মানে এই কম্পিউটার মধ্যে তুলনায় বেশি পাওয়ারফুল। কিছুক্ষণ আমি যে ডিস্ট্রিবিউটেড বললাম, আসলে ডিস্ট্রিবিউটেড যে আপনার পুরোপুরি মানে এরকম ক্লায়েন্ট সার্ভার বেসড হইতে হবে নট নেসেসারি। ঠিক আছে, পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক যেটা আছে, পিয়ার টু পিয়ার নেটওয়ার্কে প্রত্যেকটি ওয়ার্ক স্টেশন ও প্রত্যেকটি কম্পিউটারে কি থাকে, ইকুয়াল রাইট থাকে। এখানে কোনো সেন্ট্রাল মানে কন্ট্রোলিং কোনো সার্ভার থাকে না। আচ্ছা, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, এটা আসলে যেটা একটা সিটি যেটা আছে, এটা একটা সিটিকে কাভার করে থাকে, অনেক লার্জ এরিয়া জুড়ে কাভার করে থাকে। মনে করেন যে একটা সিটি ওয়াই, একটা সিটি জুড়ে বিস্তৃত কেবল টিভি নেটওয়ার্ক যেটা আছে সেটাকে আমরা বলতে পারি যে একটা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। এখন ট্রান্সমিশন মিডিয়া হিসেবে কি ব্যবহার করা হচ্ছে একটা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কে? কি থাকে যে অনেকগুলো লোকাল এরিয়া নেটওয়ার্ক থাকলো, এখন ডিফারেন্ট এরিয়াতে যে লোকাল এরিয়া নেটওয়ার্কগুলো আছে সেগুলোকে আমরা কি করতে পারি, যে টেলিফোন লাইন যেটা আছে টেলিফোন লাইনের থ্রুতে কানেক্ট করতে পারি। তারপর বাকিটা ডিপেন্ড করবে কনফিগারেশনের উপরে, মানে কে কোন নেটওয়ার্কের অন্তর্ভুক্ত, তারা যে সেম নেটওয়ার্কের অন্তর্ভুক্ত সেগুলো কনফিগারেশনের উপর ডিপেন্ড করবে। তারপর আছে যে মডেম রাখতে পারি, যদি আমরা টেলিফোন লাইনের থ্রুতে ইউজ করি। মাইক্রোওয়েভ ওভেন, মাইক্রোওয়েভ ওভেন নট নেসেসারি মাইক্রোওয়েভ ওভেন, সরি, এটা যেতে পারে টাওয়ারের মধ্যে মাইক্রোওয়েভ সিগন্যাল বা মাইক্রোওয়েভ ট্রান্সমিটার রিসিভারের থ্রুতে আমরা কি করতে পারি, রিমোট এরিয়ার নেটওয়ার্ককে বা দূরবর্তী নেটওয়ার্ককে কানেক্ট করে আমরা কি করতে পারি, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক ক্রিয়েট করতে পারি সিটি ওয়াইড। স্যাটেলাইট মাইক্রোওয়েভ নর্মালি দরকার নেই, এটা আসলে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক টেকনোলজি। স্যাটেলাইট যেটা আছে মেট্রোপলিটনের জন্য মাইক্রোওয়েভ মানে খুব ভালোভাবে ইউজ হয় আর কি। টেলিফোন নেটওয়ার্ক সিস্টেমও আসলে দূরবর্তী নেটওয়ার্কে কানেক্ট করার জন্য মাইক্রোওয়েভ ইউজ করা হয়। আর টেরিস্ট্রিয়াল মাইক্রোওয়েভ যেটা আছে, আচ্ছা, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক এটা সেটা আপনি বুঝতেছেন যে অনেক বিশাল জিওগ্রাফিক এরিয়া জুড়ে বিস্তৃত থাকবে, মানে লোকাল এরিয়া নেটওয়ার্ক, তারপরে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, মানে ডিফারেন্ট এরিয়াতে যে লোকাল এরিয়া নেটওয়ার্ক আছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক আছে, সেটা একজন আরেকজনের সাথে কানেক্ট করে কি করতে পারে, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক তৈরি করতে পারে, মানে খুবই বিশাল এরিয়া জুড়ে। মনে করেন যে একটা দেশের যত নেটওয়ার্ক আছে সমস্ত নেটওয়ার্ককে যদি কানেক্ট করে একটা মানে কানেক্ট করে একটা নেটওয়ার্কে আন্ডারে আনা হয়, তাহলে আমরা সেটাকে একটা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বলতে পারি। আর ইন্টারনেট যেটা আছে এটা একটা ওয়াইড এরিয়া নেটওয়ার্কের জন্য খুবই ভালো একটা এক্সাম্পল। সেটা কি, পুরো পৃথিবী জুড়ে বিস্তৃত একটি নেটওয়ার্ক, যেটাকে লার্জেস্ট ওয়াইড এরিয়া নেটওয়ার্ক আমরা বলতে পারি। কোনো ওয়াইড এরিয়া নেটওয়ার্ক যেটা আছে সেটার জন্য আমরা কি ইউজ করতে পারি, টেলিফোন লাইন মানে পাবলিক টেলিফোন সিস্টেম যেটা আছে এটার থ্রুতে আসলে একটা পর্যায়ে ছিল যেখানে হয়তো বিশ্বের ইন্টারনেটে মানে দূরবর্তী নেটওয়ার্কগুলোকে কানেক্ট করার জন্য এটাই ছিল আসলে মেইন নেটওয়ার্ক। এখন একটা ব্যাপার থেকে যায় যে মানে এখন আমরা যেটা বলতেছি মাইক্রোওয়েভ ট্রান্সমিশন, স্যাটেলাইট কমিউনিকেশন, এগুলো ওয়ান টেকনোলজিতে ইউজ করা হচ্ছে। আসলে একটা ব্যাপার যেটা থাকে যে এরা মানে পূর্ববর্তী হয়তো টেলিকম সিস্টেমের পার্ট হিসাবেও তারা ছিল আর কি এই জাতীয় জিনিসগুলো, তবে হয়তো মানে নতুনভাবে নতুন মাইক্রোওয়েভ ট্রান্সমিশন স্যাটেলাইট কমিউনিকেশন ক্রিয়েট করা হয়েছে, মানে অরিজিনাল নেটওয়ার্কের বাইরেও এগুলো করা সম্ভব। আবার মনে করেন যে ফ্রেম রিলে বা এই ধরনের সিস্টেমও আছে যেটা আসলে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক টেকনোলজি ইউজ করা হচ্ছে। আর ফাইবার অপটিক কেবল, এটা কি করা হচ্ছে অনেক ক্ষেত্রে যে মানে ইন্টারনেটের ব্যাকবোন যেটা আছে ব্যাকবোন হিসেবে মানে ফাইবার অপটিক কেবল ইউজ করা হয়, মানে খুবই হাই স্পিড ট্রান্সমিশনের জন্য আর কি। অনেক ক্ষেত্রে দেখা যায় যে মানে ইন্টারনেটের ক্ষেত্রে অনেক প্রাইভেট কোম্পানি হয়তো মানে নেটওয়ার্ক ক্রিয়েট করে, ব্যাকবোন ক্রিয়েট করে, যেটা থ্রুতে ডাটা ট্রান্সফার করে তো আপনি মানে সার্ভিসের থ্রুতে মানে ফিড থ্রুতে দিতে পারেন আর কি, সার্ভিস নিতে পারেন। ওয়াইড এরিয়া নেটওয়ার্কের কম্পোনেন্টগুলো কি আছে, মানে উপাদানগুলো কি আছে, রাউটার যেটা আছে, রাউটার একটা নেটওয়ার্কের সাথে আরেকটা নেটওয়ার্কে কানেক্ট করে, মানে রাউটারকে আপনার কম্পিউটারকে ইন্টারনেটের সাথে কানেক্ট করবে, একটা নেটওয়ার্কে ইন্টারনেটের সাথে কানেক্ট করবে। তারপরে আছে যে এক নেটওয়ার্কের সাথে আরেকটা নেটওয়ার্কে কানেক্ট করবে, এরকম ব্যাপার স্যাপারগুলো থাকে রাউটারের আর কি।
ওয়াইড এরিয়া নেটওয়ার্ক যেটা আছে কানেকশনগুলো থাকতেছে সিকিউরিটি পলিসিও থাকবে ওয়াইড এরিয়া নেটওয়ার্কে। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক একটা ভালো এক্সাম্পল হচ্ছে ইন্টারনেট। ওয়াইড এরিয়া নেটওয়ার্কের অ্যাডভান্টেজগুলো কি আছে? আপনি বিশ্বের যে কোনো জায়গার সাথে কমিউনিকেট করতে পারতেছেন ইন্টারনেটের থ্রুতে। আপনি আপনার ফ্রেন্ড বা ফ্যামিলি মানে বাংলাদেশ থেকে নর্থ আমেরিকার কারোর সাথে বা অস্ট্রেলিয়ার কারোর সাথে যোগাযোগ করতে পারতেছেন। তারপর টেলিমেডিসিন, বিদেশের কোনো ডাক্তারের সাথে আপনি কথা বলতে পারতেছেন, বা এমন হতে পারে অনেক ক্ষেত্রে হয়তো আপনি স্পেশাল ডিভাইস রোগীর শরীরে ধরতে পারেন, তো সিগন্যাল বা রিমোট ডাক্তার অফিসে যেতে পারতেছেন। ডিস্টেন্স অনলাইন লার্নিং, বিদেশি কোনো অনলাইন ইউনিভার্সিটির ছাত্র হয়ে পড়াশোনা করতে পারতেছেন। অনলাইন শপিং, আপনি বিভিন্ন দেশের ওয়েবসাইট থেকে মানে শপিং করতে পারতেছেন। আচ্ছা, নেটওয়ার্ক ডিভাইসেস, নেটওয়ার্কে কী কী ধরনের ডিভাইস ইউজ করা হয়? নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, এটা আসলে একটা কম্পিউটারকে নেটওয়ার্কে কানেক্ট করতে সাহায্য করে। এটা নর্মালি কি হয় যে মানে আগেকার যুগে কম্পিউটার কি থাকতো যে একটা মানে কার্ড থাকতো আর কি, মানে রেক্টাঙ্গুলার একটা কার্ড থাকতো যেটা স্লটের মধ্যে বসে আপনি কেবলের থ্রুতে নেটওয়ার্কের সাথে কানেক্ট করতেন। তবে এখন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে মাদারবোর্ডের সাথে বিল্ট ইন থাকে, আমাদের একটা পোর্ট এক্সটেনশন থাকে যেখানে আপনি কেবল দিয়ে কানেক্ট করবেন। আবার ওয়্যারলেস নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড আছে যেটার সাথে আপনি ওয়্যারলেস নেটওয়ার্কের সাথে কানেক্ট করতে পারবেন। মানে পিকচার থাকলে ভালো হতো, আনফর্চুনেটলি পিকচার অ্যাড করা হয় নাই। যাই হোক, মডেম যেটা আছে, মডেম কি করতেছে যে আপনার কম্পিউটারকে মানে টেলিফোন লাইনের সাথে কানেক্ট করতে সাহায্য করতেছে। এটার থ্রুতে আপনি মানে অন্য নেটওয়ার্ক সাথে কানেক্ট করতেছেন, অন্য কম্পিউটার সাথে কানেক্ট করতে পারতেছেন। একটা সময় ছিল যে ডায়াল আপ নেটওয়ার্কের মাধ্যমে আপনি ইন্টারনেট ইউজ করতেন, সেক্ষেত্রে মডেমটা খুব ইউজ হতো আর কি। তারপর মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, যেখানে আমরা যেটা বললাম যে মডেম ইউজ করা হচ্ছে। মডেম হলো একটা এক্সটার্নাল ডিভাইস, অনেক ক্ষেত্রে অবশ্যই ইন্টারনাল কার্ডের মতো হয় যেটা আসলে জাস্ট স্লটে বসাইতে হয়। এখন অনেক মানে ল্যাপটপ এরা কি মাদারবোর্ডের সাথে বিল্ট ইন মডেম থাকে, এক্সটার্নাল মডেম থাকতে পারে। আচ্ছা, হাব, হাবটা হচ্ছে যে একটা ডিভাইস যেখানে মানে অনেকগুলো কম্পিউটার একসাথে কানেক্ট হয়ে একটা নেটওয়ার্ক ক্রিয়েট করে। হাবটা দেখতে রেক্টাঙ্গুলার হবে এবং এখানে এক পাশে দেখা যাবে যে অনেকগুলো মানে পোর্ট থাকতেছে, ছিদ্র থাকতেছে, যেটা থ্রুতে আপনি কি করতেছেন বিভিন্ন কম্পিউটার কেবলের সাথে কানেক্ট করতে পারতেছেন। এখন হাব হইতেছে আপনার দুই ধরনের, অ্যাক্টিভ হাব এবং প্যাসিভ হাব। অ্যাক্টিভ হাব কি করতেছে যে আপনার যে সিগন্যালটা আছে সিগন্যালটাকে অ্যাম্পলিফাই করতে পারতেছেন। এখন প্যাসিভ হাব যেটা আছে, প্যাসিভ হাবটা কি করতে পারে না, সিগন্যালটাকে অ্যাম্পলিফাই করতে পারে না। এখন হাবের সুবিধা যেটা আছে, হাব কি কম্পারেটিভলি দাম কম, কনফিগারেশন অতটা কমপ্লেক্স কিছু না আর কি। আর অসুবিধার মধ্যে যেটা আছে যে আপনার কলিশন যেটা আছে, মানে কলিশন হওয়ার সম্ভাবনা থাকে, ডাটা ফিল্টার করা সম্ভব না। আচ্ছা, হাবের চাইতে উন্নত মানের জিনিস হচ্ছে সুইচ। এখন সুইচ হাবের মতোই জিনিস, দেখতে হাবের মতোই হবে অনেকটা, কিন্তু মানে সুইচের একটা সুবিধা যেটা হচ্ছে সে কলিশন কমাইতে পারে। সুইচ কি করতেছে, জাস্ট ডেস্টিনেশন কম্পিউটার যেটা আছে ওইখানেই ডাটাটাকে পাঠাবে। হাব কি করে নর্মালি সমস্ত পোর্টেই পাঠায় এবং যার দরকার সেটাকে লিসেন করে, কিন্তু সুইচ কি করতেছে যে ডেস্টিনেশন যে কম্পিউটারটা আছে ওখানেই পাঠাইতেছে। আর সুবিধা যেটা আছে যে আপনার মনে করেন যে কলিশন কম থাকতেছে, তারপর ভার্চুয়াল ল্যান ইউজ করে ব্রডকাস্টিং এটাকে মানে কন্ট্রোল করা সম্ভব হচ্ছে। আর অসুবিধার মধ্যে বলতেছে যে দাম একটু বেশি হইতে পারে, কনফিগারেশনটা একটু জটিল হইতে পারে, ডাটা ফিল্টারিং সম্ভব হয় না ওইভাবে। আর রাউটার কি আছে, রাউটার আপনি কি করতেছেন যে আপনার কম্পিউটারকে ইন্টারনেটের সাথে কানেক্ট করতে সাহায্য করতেছে, আবার মানে নেটওয়ার্কের সাথে নেটওয়ার্ক কানেক্ট করে নেটওয়ার্ক এক্সপান্ড করতে সাহায্য করতেছে, ঠিক আছে, বড় নেটওয়ার্ক ক্রিয়েট করতে সাহায্য করতেছে। তবে রাউটারের মেইন কাজ যেটা আছে, রাউটার কি করতেছে যে আপনি মানে যে নেটওয়ার্কটা আছে ইন্টারনেটটা আছে সেটার পথঘাট সব চিনে। একটা রাউটারের সাথে মাল্টিপল নেটওয়ার্ক কানেক্ট থাকতে পারে, এবং রাউটার যেটা করতে পারে যে রাউটার অনেক সময় রাউটিং টেবিল মেনটেন করে, টেবিলের মধ্যে মানে তার চারপাশের কম্পিউটার সম্পর্কে একটা ধারণা রাখে। তো অনেক রাউটারে মানে বাফার থাকে, সে ডাটা স্টোর করতে পারে তারপরে ধীরে ধীরে সে পাঠায়, এরকম একটা ব্যাপার থাকতে পারে। এবং রাউটার যেটা করে যে আপনার মানে ডেস্টিনেশন কম্পিউটার যেটা আছে ওখানে যেন সবচেয়ে কম দূরত্ব দিয়ে ডাটা পাঠানোর চেষ্টা করে, সে তার কাছে যে ডাটাগুলো আসবে সেটাকে মানে পরীক্ষা করে এবং রাউটিং টেবিলের সাথে চেক করে সে দেখবে যে কোন পথ দিয়ে
এটাকে পাঠাইলে মানে ডেস্টিনেশন কম্পিউটারে ফাস্টেস্ট ওয়েতে যাবে আর কি। অনেক ক্ষেত্রে যদি রিলায়েবিলিটি একটা ইস্যু হয়, তাহলে রিলায়েবল কোন পার্টটা হতে পারে বা কোয়ালিটি অফ সার্ভিসের মেনটেনের যে ব্যাপার যদি থাকে, তাহলে সেটাকে মেনটেন করেই সে ডাটাটাকে পাঠাবে। এখন রাউটারের সুবিধা যেটা আছে, রাউটার কি করতে পারে, কলিশন কমাবে এবং ডাটা ফিল্টারিং করা সম্ভব। সে কি করতে পারে, বিভিন্ন নেটওয়ার্ক যেমন ইথারনেট নেটওয়ার্ক, টোকেন নেটওয়ার্ক এগুলোকে কানেক্ট করতে পারে। অসুবিধা যেটা আছে যে রাউটার কম্পারেটিভ প্রাইস, আপনি যদি সিসকো রাউটার ইউজ করেন তাহলে প্রাইস আপনার ডেফিনেটলি বেশি হবে। কিন্তু রাউটারের যেটা আছে যে ডিফারেন্ট প্রোটোকলের নেটওয়ার্কে সে কানেক্ট করতে পারে না। তারপরে যেটা আছে যে কনফিগারেশন ডেফিনেটলি জটিল এবং কিছুটা স্লো হতে পারে। গেটওয়ে গেটওয়ে এটা হচ্ছে যেটা ভিন্ন টাইপের নেটওয়ার্ককে সে সংযুক্ত করতে পারে। খুবই সিম্পল এক্সাম্পল নিতে পারে যে এটা কি করতে পারে, যে মানে অনেক ক্ষেত্রে গেটওয়ে একটা ডিভাইস হতে পারে, অনেক ক্ষেত্রে একটা কম্পিউটার গেটওয়ে হিসেবে কাজ করতে পারে। একটা কম্পিউটার যদি গেটওয়ে হিসেবে কাজ করে, সেক্ষেত্রে কি করতে পারে যে আপনার তো দুইটা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড থাকলো, যেটা দুই টাইপের প্রোটোকলকে সাপোর্ট করে। তো এই কম্পিউটার কি করতেছে যে মানে কনভার্সনের মাধ্যমে এক প্রোটোকলের ডাটা আর এক প্রোটোকলের নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডের থ্রুতে পাঠানোর মাধ্যমে দুইটা ডিফারেন্ট টাইপের মানে নেটওয়ার্ককে কানেক্ট করতে পারে। এবং সুবিধা যেটা আছে, সংঘর্ষ বা কলিশন কমাবে। তখন নানা রকম প্রোটোকলের নেটওয়ার্কে কানেক্ট করা যাবে। অসুবিধা, কনফিগারেশন জটিল হতে পারে, মানে স্লো হতে পারে। রিপিটার যে কারণে ইউজ করা হচ্ছে, রিপিটারটা আসলে নেটওয়ার্কের সিগন্যালকে মানে ইনক্রিজ করার জন্য ব্যবহার করা হয়। নেটওয়ার্কের ফাংশন যেটা আছে, রিসোর্স ম্যানেজমেন্ট, ইউজার ম্যানেজমেন্ট, সিকিউরিটি ম্যানেজমেন্ট। এটা আপনি মানে নেটওয়ার্কের মধ্যে সমস্ত ম্যানেজমেন্টের কাজ আছে। মনে করেন যদি নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর থাকে, সে হয়তো নেটওয়ার্কে যে প্রিন্টার আছে, স্ক্যানার আছে, অথবা বিভিন্ন ধরনের যে মানে হার্ডওয়্যার ডিভাইস আছে, সে সমস্ত জিনিসগুলোকে ম্যানেজ করা, মানে কনফিগার করা, কে কীভাবে অ্যাক্সেস করতে পারবে না, অ্যাক্সেস পলিসি অথবা সিকিউরিটি পলিসি যে ব্যাপারগুলো আছে বা এগুলোর জন্য অ্যাক্সেস হইতে পারে, বিভিন্ন জায়গা থেকে দেখা যাইতে পারে, এই সমস্ত রিসোর্স ম্যানেজমেন্টের ব্যাপার থাকতেছে। তারপর ইউজার ম্যানেজমেন্ট, ইউজার ক্রিয়েশন, ইউজারের গ্রুপ অ্যাসাইনমেন্ট, তারপর কোন গ্রুপের কি পারমিশন, কোন ইউজারের কি পারমিশন, কে কোন প্রিন্টারটা ইউজ করতে পারবে, ইউজার ম্যানেজমেন্ট এটা। সিকিউরিটি ম্যানেজমেন্ট এটা করা যায় যে মানে নেটওয়ার্কে যেন এক্সটার্নাল অ্যাটাক থেকে রক্ষা করা অথবা ফায়ারওয়াল দিয়ে প্রোটেক্ট করা, কে কানেক্ট করতে পারতেছে বা কে নেটওয়ার্কের ভিতর থেকে কে বাইরে কানেক্ট করতে পারে, ইউজার অথবা রিসোর্সেস বা সফটওয়্যার যাই হোক, মানে ইন্টারনাল কোনো সফটওয়্যারকে বাইরের কোনো সফটওয়্যারের সাথে বা সার্ভারের সাথে কানেক্ট করে দেওয়া হবে কিনা, অথবা বাইরের কোনো নেটওয়ার্কে বাইরের কোনো সফটওয়্যার বা ইউজারকে নেটওয়ার্কের ভিতরে কারোর সাথে কানেক্ট করে দেওয়া যাবে কিনা, মানে এই ধরনের সিকিউরিটি ম্যানেজমেন্টের যে ব্যাপারগুলো আছে, এই সমস্ত জিনিসকে হ্যান্ডেল করতে হয়। নর্মালি নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটরটা এই কাজগুলো করে থাকে আর কি। এখন নেটওয়ার্কের টপোলজি যেটা আছে, এখানে আসলে আমরা যেটা বলবো যে আপনি নেটওয়ার্ক ক্রিয়েট করতেছেন, এখন এই নেটওয়ার্কে যে কম্পিউটারগুলো থাকে এগুলোকে আপনি কিভাবে কানেক্ট করবেন, মানে কানেক্ট করার কি কি সিস্টেম আছে সেটা আমরা এখানে দেখবো। মনে করেন স্টার নেটওয়ার্ক, রিং নেটওয়ার্ক, বাস নেটওয়ার্ক, ট্রি নেটওয়ার্ক, ম্যাশ নেটওয়ার্ক, হাইব্রিড নেটওয়ার্ক। আচ্ছা, স্টার নেটওয়ার্ক দেখা যাচ্ছে যে একটা সেন্ট্রাল একটা ডিভাইসের সাথে কম্পিউটারগুলো যুক্ত থাকে। এখানে একটা সেন্ট্রাল ডিভাইসের সাথে বিভিন্ন কম্পিউটারগুলো যুক্ত। এটা নর্মালি কি হতে পারে, এটা নর্মালি হতে পারে যে একটা সুইচ হতে পারে, হাব হতে পারে, রাউটার হতে পারে। একটা হাবের যে ডিফারেন্ট পোর্ট থাকে, পোর্টে এটা জাস্ট কানেক্ট হবে। এটা হলো আপনার স্টার নেটওয়ার্ক। স্টার নেটওয়ার্ক মানে সুবিধা যেটা আছে যে কোনো একটা পার্টিকুলার কম্পিউটার নষ্ট হইলেও পুরো নেটওয়ার্ক অকেজ হবে না। তারপর মনে করেন যে হাবের কোনো একটা পার্টিকুলার পোর্ট নষ্ট হইলেও কোনো সমস্যা হবে না, অন্য কোথাও সমস্যা হবে না। তারপর মনে করেন ডিফারেন্ট টাইপের কেবল ব্যবহার করা সম্ভব হচ্ছে একই নেটওয়ার্কে। অ্যাটলিস্ট আপনি ডিফারেন্ট টাইপের মানে টু স্টেপ পেয়ার কেবল ইউজ করতে পারবেন। তারপর হয়তো মানে করা সহজ, প্রবলেম ডিটেক্ট করা সহজ, সেন্টার ম্যানেজমেন্ট থাকতেছে, মনিটর করা সহজ হচ্ছে।
আর অসুবিধার মধ্যে যেটা আছে যে যদি হাবটা নষ্ট হয়ে যায় টোটালি, তাহলে নেটওয়ার্কটা অচল হয়ে যাচ্ছে। কেবল কম্পারেটিভলি একটু বেশি লাগতে পারে। রিং নেটওয়ার্কে একটা সেন্ট্রাল রিং থাকে, রিংয়ের সাথে কম্পিউটারগুলো কানেক্ট থাকে। এখন এখানে সুবিধা যেটা আছে মানে কম্পিউটারগুলো ইকুয়াল প্রায়োরিটি পাচ্ছে। তারপরে কম্পিউটারের সংখ্যা বৃদ্ধি পাইলেও কার্যক্ষমতা খুব বেশি নষ্ট হয় না আর কি। সার্ভার কম্পিউটার নর্মালি থাকতেছে না, কিন্তু অসুবিধা যেটা আছে যে মানে নেটওয়ার্কে একটা নতুন একটা কম্পিউটার অ্যাড করা টাফ। আর যে কোনো একটা পার্টিকুলার কম্পিউটার যদি কম্পিউটার নষ্ট হয়ে গেলে পুরো নেটওয়ার্কটাই অচল হয়ে যাবে। এই ধরনের ব্যাপার স্যাপার আছে। আমি যদি একটা কম্পিউটার তার পাশের কম্পিউটারে ডাটা পাঠাই, কম্পিউটার তার কম্পিউটারে ডাটা পাঠায়, এরকম আর কি। আর অবশ্যই যেটা থাকে যে একটা টোকেন রিং একটা কনসেপ্ট, তো রিংটা যার কাছে থাকবে সেই আসলে এখন কারেন্টলি ডাটা পাঠাতে পারবে, নাহলে তার পরেরটা পাঠাবে, এরকম রিংটা পাস হবে পরেরটা পাঠাবে, এভাবে আসলে জিনিসটা কাজ করে। এরপর আসে বাস নেটওয়ার্ক। এখানে ঠিক সেন্টারে একটা বাস থাকে, এই বাসের মধ্যে বিভিন্ন কম্পিউটার কি থাকে মানে কানেক্ট হয় আর কি। নর্মালি কোয়েক্সিয়াল কেবল দিয়ে কানেক্ট করা যায়, লোকাল এরিয়া ক্রিয়েট করা যায়। আর যদি আপনার নেটওয়ার্ক কেবলকে এক্সটেন্ড করার দরকার হয়, সেক্ষেত্রে কি হবে যে হয়তো মানে ভিএনসি কানেক্টর ইউজ করে এটাকে এক্সটেন্ড করা যাবে। এখানে যেটা প্রত্যেকটা কম্পিউটার কি করবে, বাসের মধ্যে ডাটা পাঠাবে, তারপর যার দরকার মানে ডেস্টিনেশন কম্পিউটারটা শুধুমাত্র সিগন্যালটা গ্রহণ করবে, অন্য একটা রিজেক্ট করবে। সবাই সেন্স করার চেষ্টা করবে যে ডাটাটা কার জন্য পাঠানো হয়েছে। যখন কেউ দেখবে তার নিজের জন্য পাঠালে সময় ডাটাটা নেবে। এখানে কি থাকে যে একটা কোয়ালিশন ভালো মানে কোয়ালিশন অনেক বেশি হওয়ার সম্ভাবনা আছে। সুবিধা যেটা আছে যে যখন একটা কম্পিউটার নষ্ট হয়ে গেল শুধুমাত্র ওই কম্পিউটার নেটওয়ার্ক থেকে বেঁচে নেবে, কিন্তু অন্যরা যারা আছে অন্যরা ঠিকই কাজ করবে। তারপর আছে যে বাস সম্প্রসারণে রিপিটার ব্যবহার করা যায়, ইজিলি বাস সম্প্রসারণ করা যায়। কেবল কম্পারেটিভলি কম লাগতেছে। কিন্তু অসুবিধা যেটা আছে যে বললাম যে মানে কম্পিউটারের সংখ্যা বাড়লে কি হতে পারে যে কলিশন বেশি হবে। ইন জেনারেল কলিশন অন্যদের চেয়ে বেশি। তারপরে ট্রাফিক কোঅর্ডিনেট করার মতো কোনো সিস্টেম নেই, যার কারণে তো ওটার কারণে মানে ট্রাফিকটা বেশি হচ্ছে আর কি। আচ্ছা, বাস টপোলজিতে মানে প্রবলেম হলে সমস্যা ডিটেক্ট করা এবং সলভ করাটা ট্রি নেটওয়ার্ক। ট্রি নেটওয়ার্কটা আসলে যেটা থাকে যে আমাদের যে রেজিস্টার টপোলজি যে নেটওয়ার্কগুলো আছে একটা আরেকটার সাথে কানেক্ট করে ট্রি নেটওয়ার্ক ক্রিয়েট করে। মনে করেন হাত দিয়ে নেটওয়ার্ক করলেন, তারপরে কি একটা সাথে আরেকটা হাত সংযুক্ত করে করে আপনি কি করতেছেন যে এটা ট্রি নেটওয়ার্ক ক্রিয়েট করতেছেন। মনে করেন এখানে যেটা আছে নেটওয়ার্কগুলো রাউটার অথবা হাবের সাথে কানেক্ট করা নেটওয়ার্কগুলো তারপরে এরা কানেক্ট করতেছে, এভাবে মানে ট্রি নেটওয়ার্ক ক্রিয়েট হলো। অনেক ক্ষেত্রে দেখা যায় যে সমস্ত সিস্টেমের মাধ্যমে তারা কি করতে একটা শক্তিশালী সার্ভারের সাথে কানেক্ট হইতেছে। এটা মানে সিম্পল পিকচার। এখানে কি করতেছে, এটা একটা মনে করেন যে স্টার নেটওয়ার্ক, এটা একটা স্টার নেটওয়ার্ক, এটা স্টার, এটা স্টার, সবাই একটা স্টার নেটওয়ার্ক, সব মিলে পেয়ে যাচ্ছে একটা ট্রি নেটওয়ার্ক ক্রিয়েট হচ্ছে আর কি। আর ট্রি নেটওয়ার্কের সুবিধা যেটা আছে যে নতুন নতুন ব্রাঞ্চ ক্রিয়েট করে আপনি নেটওয়ার্ক এক্সপান্ড করতে পারবেন। তারপর নর্মালি অফিসে আপনি এই ধরনের নেটওয়ার্ক ক্রিয়েট করতে পারেন, মানে প্রত্যেকটা ডিপার্টমেন্টের একটা মানে স্টার্ট আপ নেটওয়ার্ক থাকলে তারপর এগুলোকে আপনি এক্সটেন্ড করলেন আর কি। তারপর নতুন অ্যাড করা নেটওয়ার্ক অ্যাড করা বিচ্ছিন্ন করা ইজি। এখন যখন মানে এটার কম্পারেবলি জটিল টপোলজি মানে অন্যগুলোর চাইতে। আচ্ছা, মেশ নেটওয়ার্কে কি হবে যে প্রত্যেকটা কম্পিউটারের সাথে কানেক্ট থাকবে, ঠিক আছে। এখন সুবিধার মধ্যে যেটা আছে, সুবিধার মধ্যে ডাটা ট্রান্সফার স্পিড খুব ভালো থাকবে। তারপরে তো মাল্টিপল ওয়েতে ডাটা ট্রান্সফার হওয়ার অপশনটা থাকবে, তো নেটওয়ার্ক অচল হওয়ার চান্স খুবই কম। এখন যেটা আছে যে প্রবলেম ডিটেক্ট করা সলভ করা ইজি। অসুবিধার মধ্যে যেটা আছে যে বেশি পরিমাণে কেবল লাগতেছে, তারপরে তো মানে কস্ট কমে যাচ্ছে। আচ্ছা, এটাই পর্যন্তই। কোনো কনসার্ন থাকলে আপনি এখানে পোস্ট করলেন আর কি।
ওকে, তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন। এই কামনা আজকে এখানে রাখতেছি।